আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সোহেল ফাইসাল। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। আইন শৃঙ্খলার উন্নয়ন, দুর্নীতি নিয়ন্ত্রণ সরকারের অগ্রাধিকার। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান। দ্রব্যমূল্যের ব্যাপারে ব্যবসায়ীদের প্রতি হুঁশিয়ারি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক। শিগগিরই দেশের উন্নয়নে 180 দিনের পথনকশা ঘোষণা। ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গার পানি বন্টনে বাংলাদেশ ও ভারতের মধ্যকার 30 বছরের চুক্তি। নতুন করে চুক্তিতে আগ্রহী ঢাকা, নয়াদিল্লি। এবং কুরআন হাদিসে প্রকৃতি সংরক্ষণে রয়েছে নানা দিক নির্দেশনা। বর্তমান বৈশ্বিক পরিবেশ সংকটে প্রাসঙ্গিক মনে করেন বিশেষজ্ঞরা। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে যাচ্ছি বিস্তারিত সংবাদে। জাতির উদ্দেশ্যে দেয়া প্রথম ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি স্বনির্ভর, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন। দেশে গণতন্ত্র ও মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠার যাত্রালগ্নে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নতুন প্রধানমন্ত্রী বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে দেশ আমাদের সবার। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দুর্নীতি নিয়ন্ত্রণই সরকারের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন তিনি। দেশবাসীকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে দ্রব্যমূল্য যেন সাধারণ মানুষের নাগালের বাইরে না যায় সে ব্যাপারে ব্যবসায়ীদের সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাহুল রায়ের রিপোর্ট। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর ব্যস্ত সময় পার করছেন তারেক রহমান। দায়িত্ব নেয়ার পরদিন সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর শেরেবাংলা নগরে নিজের মা বাবার কবর জিয়ারত করেন। সচিবালয়ে গিয়ে মন্ত্রীদের সঙ্গে সভা করার পর রাতেও অফিস করেন তারেক রহমান। পরে রাত 9:45 জাতির উদ্দেশ্যে ভাষণ দেন নতুন প্রধানমন্ত্রী। দেশে গণতন্ত্র এবং মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠার এই যাত্রা লগ্নে আমি দেশবাসীকে শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই। একটি স্বনির্ভর, নিরাপদ, মানবিক, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠাই বিএনপি সরকারের লক্ষ্য। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি, নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে আমাদের সরকারের প্রধান অগ্রাধিকার। দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব, প্রতিপত্তি অথবা জোর জবরদস্তি নয়, আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আমি দেশবাসীকে পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা জানাই। রমাদান আত্মশুদ্ধির মাস। আমরা যদি আত্মশুদ্ধি শব্দটির মর্মার্থ উপলব্ধি করি, তাহলে এই মাসে মানুষের ভোগান্তি বাড়ার কথা নয়। যদিও আমাদের অনেকের মধ্যেই এই মাসটিকে ঘিরে ব্যবসায় অধিক মুনাফা লাভের প্রবণতা লক্ষণীয়। আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান, রমাদানের পবিত্রতা রক্ষার্থে এই মাসটিকে আপনারা ব্যবসা মুনাফা লাভের মাস হিসাবে পরিগণিত করবেন না। দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায়, এ ব্যাপারে ব্যবসায়ীরা দয়া করে সতর্ক থাকবেন। ক্রেতা বিক্রেতা উভয়েরই স্বার্থ রক্ষা হবে, এ ব্যাপারে আপনাদের যে কোনো ধরনের পরামর্শ কিংবা অভিযোগ শুনতে সরকার প্রস্তুত। দেশবাসীকে কৃষ্ণতা সাধনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। পবিত্র রমাদান মাসে রোজাদারগণ বিশেষ করে ইফতার, তারাবি, সেহরি এই সময়গুলোতে নিরবিচ্ছিন্নভাবে গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহ পেতে চান। এই বিষয়টি নিশ্চিত করতে এরই মধ্যে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছি। অপচয় রোধ করে কৃচ্ছতা সাধন প্রতিটি মুসলমানের ঈমানি দায়িত্ব। প্রধানমন্ত্রী বলেন, দলমত নির্বিশেষে এই দেশ সবার। নবগঠিত সরকার গঠনের সুযোগ দিতে যারা বিএনপিকে ভোট দিয়েছেন কিংবা দেননি অথবা কাউকেই ভোট দেননি,
এই সরকারের প্রতি আপনাদের সবার সমান অধিকার। বিএনপি সরকার বিশ্বাস করে দল মত ধর্ম দর্শন যার যার, রাষ্ট্র সবার। এই দেশে এই রাষ্ট্রে একজন বাংলাদেশী হিসাবে আপনার আমার আমাদের প্রতিটি বাংলাদেশী নাগরিকের অধিকার সমান। রাষ্ট্র গঠনে নিজের পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করার কথা বলে যানজট নিরসনে, সারা দেশে নিরাপদ রেল যোগাযোগ, তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করা, জনশক্তিকে জনসম্পদে পরিণত করার পরিকল্পনার কথা বলেছেন দেশের নতুন প্রধানমন্ত্রী। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। সরকারের অগ্রাধিকার ও কর্মপরিকল্পনা নিয়ে শিগগিরই 180 দিনের পথনকশা উপস্থাপন করবে নতুন সরকার। সচিবালয়ে মন্ত্রীদের সাথে প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের নির্দেশ দেন। বৈঠক শেষে মন্ত্রীরা জানান, কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্নীতিমুক্ত থাকারও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। শপথ নেয়ার পরদিনই কর্মব্যস্ত দিন পার করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনগণের প্রত্যাশা পূরণে অপ্রয়োজনীয় সময়ক্ষেপণ না করে দ্রুত কাজ শুরু করায় এখন সরকারের প্রধান লক্ষ্য বলে তিনি মন্ত্রী এবং সচিবদের জানান। যে নির্বাচনী ইস্তেহার শুনে জনগণ ভোট দিয়েছে তা বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পবিত্র রমজানে নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত করে বাজার নিয়ন্ত্রণ, ইফতার, তারাবি ও সেহরিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনস্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। 180 দিনের যে কর্মপরিকল্পনা উপস্থাপন করা হবে সেখানে জনদুর্ভোগ কমানো এবং বিএনপির নির্বাচনী ইস্তেহারকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার কথা বলা হয়েছে। বৈঠক শেষে বের হয়ে মন্ত্রীরা সাংবাদিকদের সাথে এসব কথা বলেন। 180 ডেজের একটা প্রায়োরিটি নির্ধারণ করেছে, সেটা পরে আপনারা জানতে পারবেন, আরও পরে ডিসাইড হবে। সরকারের অগ্রাধিকার বিবেচনায় আমরা প্রাথমিকভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং সরবরাহ চেইন আর কি সাপ্লাই চেইন ঠিক রাখা, আর বিদ্যুৎ এবং জ্বালানি সেক্টরে যাতে কোনো সমস্যা না হয়, গ্যাস এবং বিদ্যুতে, সেটার প্রতি লক্ষ্য রাখে। দিজ আর দি প্রায়োরিটিস। এটা আমাদের ক্যাবিনেট এবং উপদেষ্টা সবাই মিলে এটা আনুষ্ঠানিক একটা সবাই একসাথে বসা। প্রধানমন্ত্রী আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন যে জনগণ আমাদের কাছ থেকে যে সুশাসন এবং জবাবদিহিতা চায়, সেক্ষেত্রে আমরা স্ব মন্ত্রণালয়ের যারা দায়িত্বে আছি তারা যেন যে কোনো ধরনের প্রভাব এবং স্বজনপ্রীতি ঊর্ধ্বে থেকে কাজ করি এবং বিশেষ করে দুর্নীতির প্রশ্নে যেন আমাদের একটা শক্ত অবস্থান থাকে। নির্বাচনী অঙ্গীকারে ছিল কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, সাথে ইমাম সাহেব সহ অন্যান্য ধর্মের পুরোহিতদেরকে বিশেষ ভাতা দেওয়া, সেটারও কিভাবে শুরু এই রোজার মধ্যে করা যায় সেই সব বিষয়গুলো নিয়েও তিনি আলাপ আলোচনা তুলেছেন এবং সবাই তার মতামত দিয়েছেন। সচিবদের সাথে বৈঠকে মুখ দেখে নয়, কাজ দেখে মূল্যায়ন করতে হবে বলে জানান প্রধানমন্ত্রী। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। গঙ্গার পানি ভাগাভাগি নিয়ে ভারতের সঙ্গে নতুন করে সমঝোতায় পৌঁছানোকে বাংলাদেশের নতুন সরকারের জন্য একটি অগ্রাধিকার ইস্যু হিসেবে দেখা হচ্ছে। আগামী ডিসেম্বরে বাংলাদেশ ভারতের মধ্যকার 30 বছরের গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন লুৎফর রহমান সোহাগ। গঙ্গার পানি নিয়ে বাংলাদেশ ভারত সম্পর্কে বিতর্কের জল গড়াচ্ছে কয়েক যুগ ধরে। 1996 সালে দুই দেশ পানি বন্টন নিয়ে চুক্তিতে এলেও গঙ্গার ফারাক্কা বাঁধ ঘিরে উত্তেজনা কমেনি। বাংলাদেশে ভারত বিরোধী ইস্যু হিসেবে বারবার সামনে আসছে বিতর্কিত এই বাঁধ, যার কারণে নদী শুকিয়ে যাওয়ায় দক্ষিণ পশ্চিমাঞ্চলে মরুকরণ ও পরিবেশ বিপর্যয়ে সংকটে পড়েছে লাখ লাখ মানুষের জীবন জীবিকা। দুই দেশের সূত্রগুলো বলছে, গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হতে যাওয়ায় নতুন চুক্তিতে আগ্রহী বাংলাদেশ ভারত। উভয় দেশই শুষ্ক মৌসুমে আরও বেশি পানির ভাগ নিশ্চিত করতে চায়। তবে ঢাকার জন্য গঙ্গার পানির ন্যায্য ভাগ পাওয়া যে কঠিন হবে সে ইঙ্গিত আসছে ভারতীয় গণমাধ্যমে। ইন্ডিয়ান এক্সপ্রেস এক বিশ্লেষণে পাকিস্তানের সঙ্গে ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখা এবং
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিরোধিতায় 2011 সালে বাংলাদেশ ভারতের তিস্তা চুক্তি না হওয়ার বিষয়টি তুলে ধরেছে। সব মিলিয়ে দুই দেশের সম্পর্কের সামনে গুরুত্বপূর্ণ পরীক্ষা হয়ে দাঁড়াতে যাচ্ছে গঙ্গা। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই। নতুন সরকার গঠনের পর দেশে রাষ্ট্রপতি হওয়ার আলোচনায় যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পেলে কোন বিষয়গুলোকে প্রাধান্য দেবেন সেসব জানিয়েছেন চ্যানেল আইকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে। সাক্ষাৎকার নিয়েছেন চ্যানেল আইয়ের উপস্থাপক দীপ্তি চৌধুরী। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার জন্য তো বটেই, পাশাপাশি আপনার দল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে, কেমন লাগছে স্যার? নির্বাচনের ফলাফল এটা পরিষ্কার হয়েছে যে সাধারণ মানুষ স্বাধীনভাবে ভোট দিয়েছে এবং আমাদের দলকে যেহেতু ভালোবাসে সেহেতু আমাদের দলকে জনগণ ভোট দিয়ে দেশে একটি সরকার, জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য সুযোগ করে দিয়েছে। স্যার, দীর্ঘদিন ধরে এই বাতাসে বইছে যে আমরা হয়তো পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে আপনাকে দেখতে পাবো, এবং মন্ত্রিপরিষদে যখন আপনার নাম দেখা গেল না তখন এই গুঞ্জন আরো বেশি শক্তিশালী হলো। আপনি কি স্যার আনুষ্ঠানিকভাবে আমি প্রস্তাব পেয়েছেন? আনুষ্ঠানিকভাবে কিছু জানি না, যে আমাদের পার্টি যেভাবে আমাকে কাজে লাগাবে, যে কাজ দায়িত্ব দিবে আমি সেই দায়িত্ব পালন করব। যদি রাষ্ট্রপতির দায়িত্ব পান, কোন কাজটি আপনি খুব শুরুতেই করতে চাইবেন? না, এখানে আমাদের কিন্তু 31 দফা আমাদের আছে। আমাদের যে 31 দফা কর্মসূচি, রাষ্ট্র মেরামত করার জন্য যে কর্মসূচি আছে, সেটাকে মিলিয়ে কিন্তু আমরা নির্বাচনের একটা ম্যানিফেস্টো দিয়েছি। তো সেই ম্যানিফেস্টো অনুযায়ী আমরা পদক্ষেপ গ্রহণ করব। দেশকে সত্যিকারভাবে জনগণের প্রত্যাশা অনুযায়ী পরিচালনা করা, দেশকে স্বনির্ভর করা, দেশকে বিদেশের সাথে যে সম্পর্ক সেটাও যাতে করে আমাদের দেশের স্বনির্ভর অবস্থানটা থাকে সেভাবে আমরা পরিচালনা করব। ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের পূর্ণাঙ্গ সাক্ষাৎকার দেখবেন 20 ফেব্রুয়ারি শুক্রবার রাত 8টা 20 স্ট্রেইট কাট অনুষ্ঠানে। আবু আবদুল্লাহ এম সালেহ শিবলি প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন। বুধবার সচিব পদমর্যাদায় তার চুক্তিভিত্তিক নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে থাকার সময়ও সালেহ শিবলি তার প্রেস সচিব ছিলেন। লন্ডনে নির্বাসিত জীবনের আগে তিনি চ্যানেল আইয়ের প্ল্যানিং এডিটর ছিলেন। একই দিন আলাদা প্রজ্ঞাপনে আতিকুর রহমান রুমনকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব, মেহেদুল ইসলামকে একান্ত সচিব 2 এবং আব্দুর রহমান সানিকে সহকারী একান্ত সচিব 2 হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রোজা রাখার পাশাপাশি প্রিয়জনদের সঙ্গে দারুণ সময় কাটানোর উপলক্ষ এনে দিচ্ছে সেহরি। বাসায় পরিবারের সঙ্গে সেহরি খাওয়ার পাশাপাশি অনেকে ছুটে আসেন হোটেল রেস্তোরাঁয়। ফলে রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকার খাবার হোটেলগুলোও সরগরম হয়ে ওঠে। রমজানের প্রথম সেহরিতে পুরানো ঢাকা ঘুরে লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। বছর ঘুরে আবার হাজির রমজান। রাতের নাজিরা বাজারে ঢুকতেই দেখা গেল উৎসবের আমেজ। এই এলাকার হোটেলগুলোর চেনা ভিড়ের মাঝেও ধরা পড়ছে সেহরির ব্যস্ততা। পরিবারের সদস্য কিংবা বন্ধুদের নিয়ে সেহরি খেতে দল বেঁধে আসেন অনেকে। তাদের সামলাতে শেষ রাতে ব্যস্ত থাকতে হচ্ছে হোটেল কর্মীদের। যুক্তরাষ্ট্র প্রবাসী এই তরুণরা ঢাকায় এসে সেহরিতে দেশি খাবারের স্বাদ নিতে আসেন নাজিরা বাজারে। জানালেন রোজার প্রথম সেহরি দারুণ সময় কাটানোর উপলক্ষ এনে দিয়েছে। ওইখানে আসলে বাঙালি কালচারটা তো ওইভাবে মানে নেই বললেই চলে। তো প্রথম রোজাটা একটু স্মরণীয় করার জন্য সবাই, ফ্যামিলির সবাই আমরা যারাই আসছি একসাথে সেহরিটা এনজয় করার জন্য এখানে আসার। খাবারের যে স্বাদটা ওটা আসলে এখানের স্বাদটা আর ওইখানের স্বাদটা টোটালি ডিফারেন্ট, আকাশ পাতাল তফাৎ আর কি। সো মানে ফুড টেস্ট ইজ ডিফারেন্ট। কেবল পুরান ঢাকাবাসী নয়, ঢাকার বিভিন্ন প্রান্ত থেকেই এই এলাকায় সেহরি সারতে আসেন নানা বয়সী মানুষ।
প্রথম রোজা দেখেই ভাবলাম কিছু এক্সাইটিং করা যায় কিনা, অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স ছিল আরও, আমার বোন আসছে বাইরে থেকে, সো তাকে আমার ট্রেডিশনের সাথে একটু পরিচিত করতেছে। হোটেল মালিকদের আশা, কয়েক রোজার পর থেকে হোটেলে হোটেলে সেহরি নাইটের ব্যস্ততা আরও বাড়বে। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। সৃষ্টির আদিকাল থেকেই মানবজাতিকে মাতৃস্নেহে আগলে রেখেছে প্রকৃতি। এরই ধারাবাহিকতায় বিকশিত হয়েছে মানব সভ্যতা। তবে প্রকৃতিকে কেবল ভোগের বস্তু হিসেবে নয়, কোরআন ও হাদিসে প্রকৃতি সংরক্ষণে রয়েছে নানান দিক নির্দেশনা। বর্তমান বৈশ্বিক পরিবেশ সংকটেও তা প্রাসঙ্গিক মনে করেন বিশেষজ্ঞরা। আফরোজ হাসির রিপোর্ট। মানব জীবনের মৌলিক ভিত্তি প্রকৃতি। পানি, বায়ু, মাটি, বন, নদী, পাহাড় ও জীববৈচিত্র্য এসব মিলেই টিকে আছে পৃথিবীর জীবন ব্যবস্থা। আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি এবং দিন ও রাতের পরিবর্তনকে বোধসম্পন্নদের জন্য নিদর্শন হিসেবে আখ্যায়িত করেছে পবিত্র কোরআন। আর বৃক্ষরোপণকে সদকায়ে জারিয়া হিসেবে উল্লেখ করা হয়েছে হাদিসে। এসবের মাধ্যমে মূলত দেওয়া হয়েছে প্রকৃতির সংরক্ষণের বার্তা। ইসলামের মতে মানুষ প্রকৃতির মালিক নয়, বরং আমানতদার। এই আমানতের অপব্যবহার তথা বন উজাড়, নদী দূষণ, পাহাড় ধ্বংস বা বন্যপ্রাণী নিধন সবই ইসলামী নীতির পরিপন্থী। অপচয়কে কঠোরভাবে নিরুৎসাহিত করেছে ইসলাম, যা শুধু খাদ্যের ক্ষেত্রে নয়, বরং পানি, জ্বালানি ও প্রাকৃতিক সম্পদের ক্ষেত্রেও প্রযোজ্য। সূরা আর-রুমে সতর্ক করে বলা হয়েছে, মানুষের কাজের কারণে স্থল ও জলভাগে বিপর্যয় ছড়িয়ে পড়েছে। বর্তমান শিল্পদূষণ, প্লাস্টিক বর্জ্য, বন উজাড় ও কার্বন নিঃসরণের কারণে প্রকৃতি ও জলবায়ু যে সংকটে পড়েছে, এই আয়াত তারই বাস্তব প্রতিফলন। বিশেষজ্ঞরা বলছেন, ইসলাম ধর্মে প্রকৃতি সংরক্ষণ গৌণ বিষয় নয়, বরং এটি ঈমান, নৈতিকতা ও মানবিক দায়িত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কুরআন ও হাদিসে প্রকৃতি সংরক্ষণের দিক নির্দেশনা আজকের বৈশ্বিক পরিবেশ সংকটের প্রেক্ষাপটে যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তেমনি প্রাসঙ্গিকও। আফরোজা হাসি, চ্যানেল আই। ইসলাম ধর্মে প্রকৃতি সংরক্ষণ নিয়ে বিশেষ আয়োজন দেখবেন রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। আজ থেকে শুরু হলো পবিত্র রমজান মাস। সংযম, আত্মশুদ্ধি ও ইবাদতের এই মাসে সিয়াম সাধনার পাশাপাশি মানুষ সবচেয়ে বড় চাহিদা হয়ে ওঠে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য। সবজি, ফল ও সালাদ জাতীয় খাবার নিরাপদ রাখতে শহরের বাসিন্দারাও এখন নিচ্ছেন ছোট কৃষির উদ্যোগ। চট্টগ্রামের পাহাড়তলির এমনি একটি ছাদ কৃষির বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। চট্টগ্রামের পাহাড়তলির উত্তর কট্টালিতে 1.5 দশক ধরে ছাদ কৃষির চর্চা করছেন রোকেয়া হক। প্রায় 800 বর্গফুট আয়তনের 2 স্তরের এই ছাদ কৃষিতে উৎপাদন হচ্ছে নানা জাতের শাকসবজি, ফল আর সালাদ ফসল। পবিত্র রমজানকে সামনে রেখে স্বাস্থ্যসম্মত খাদ্যের চাহিদা মেটাতে করা হয়েছে এই আয়োজন। আমাদের আসলে এবার ভাগ্যটা খুব ভালো, সুপ্রসন্ন বলা যায়। অনেক শীতকালীন ভেজিটেবল থাকতে থাকতে রমজানটা শুরু হয়েছে, যার জন্য আমরা হাতের কাছে বিশেষ করে আমরা আগে রেখে দিতাম প্রিজার্ভ করে, একটু সিদ্ধ করে, হাফ সিদ্ধ করে রেখে দিতাম ফুলকপিটা, সেটার দরকার হয় এখন এটার দরকার। পেশায় রন্ধনশিল্পী রোকেয়া হক প্রতিদিনের রান্নায় দরকারি তাজা উপকরণ সংগ্রহ করেন এখান থেকেই। সারাদিন রোজার পর যে কাজটা বেশি বেশি দরকার, যেটা হচ্ছে আমরা যদিও সাথে সাথে আমাদের কিন্তু ভাজাতে চলে যাই। এখন আমি এটা ব্যালেন্স ডায়েট করার জন্য যেটা করেছি, আমি প্রতিদিন কিন্তু এরকম থানকুনি পাতা আছে, একটু মিক্সড একটা সুন্দর একটা সালাদ টাইপের করি, একটু বয়েলিং ভেজিটেবল থাকে। শহরের মাঝেও এই বাড়িটি অনেকটা গ্রামীণ গৃহস্থ বাড়ির আদলে ঘেরা। চারপাশ জুড়ে রয়েছে নানা রকম গাছগাছালি, পোষা প্রাণী আর মাছ। আয়োজনটি ছোট হলেও একটি চমৎকার ছাদ কৃষি, যেখান থেকে যোগান আসছে নিরাপদ খাদ্যের। পবিত্র এই রমজানে
পুষ্টি এবং নিরাপত্তা দুটি প্রয়োজন, যা এই ছাদ কৃষি থেকে পরিবারটি সংগ্রহ করছে। চট্টগ্রামের পাহাড়তলির উত্তর কাট্টলিপাড়া থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 11:30 হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। কম সময়ে বেশি ফলন ও লাভ ভালো হওয়ায় গম চাষে আগ্রহী হচ্ছেন নোয়াখালীর হাতিয়া উপজেলার কৃষক। কৃষি অফিস তথ্য মতে আবহাওয়া অনুকূলে থাকায় এবার গত বছরের তুলনায় গম চাষ বেড়েছে। এবারে প্রকৃতি সংবাদ। সিরাজগঞ্জ শহর সংলগ্ন যমুনা নদীতে টেকসই বাঁধ নির্মাণে বন্ধ হয়েছে ভাঙন। জেগে উঠেছে নদীতে হারিয়ে যাওয়া প্রায় 1156 একর সরকারি বেসরকারি জমি। বৃক্ষরোপণ সহ পরিবেশ বান্ধব নানা উদ্যোগে প্রাণ ফিরেছে প্রকৃতিতে। কর্মসংস্থানের লক্ষ্যে উদ্যোগ নেওয়া হচ্ছে অর্থনৈতিক অঞ্চলের মতো বিশাল কর্মযজ্ঞ। এর সাথে শেষ করছি এখনকার সংবাদ। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আইন শৃঙ্খলার উন্নয়ন, দুর্নীতি নিয়ন্ত্রণ সরকারের অগ্রাধিকার। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান। দ্রব্যমূল্যের ব্যাপারে ব্যবসায়ীদের প্রতি হুঁশিয়ারি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক। শিগগিরই দেশের উন্নয়নে 180 দিনের পথনকশা ঘোষণা। ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গার পানি বন্টনে বাংলাদেশ ও ভারতের মধ্যকার 30 বছরের চুক্তি। নতুন করে চুক্তিতে আগ্রহী ঢাকা, নয়াদিল্লি। এবং কুরআন হাদিসে প্রকৃতি সংরক্ষণে রয়েছে নানা দিক নির্দেশনা। বর্তমান বৈশ্বিক পরিবেশ সংকটে প্রাসঙ্গিক মনে করেন বিশেষজ্ঞরা। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।